সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। প্রিয় দর্শক, প্রবাসের কথা অনুষ্ঠানে আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল। আর আমার আজকের আয়োজনে অতিথি হয়ে যোগ দিচ্ছেন সেলিনা আক্তার জোসনা, যোগ দিচ্ছেন সুদূর লন্ডন থেকে। সেলিনা আক্তার জোসনা, আপনাকে স্বাগত চ্যানেল এস এর প্রবাসের কথা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর আমি আরো আন্তরিক অভিবাদন জানাচ্ছি প্রবাসের কথা প্রোগ্রামের সকল যারা ক্যামেরার পিছনে আছেন আর যারা দর্শক সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আপনার সাথে, আমরা আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে ফ্রান্সের প্যারিস থেকে যোগ দিচ্ছেন সুমা দাস। সুমা দাস, আপনাকে স্বাগত চ্যানেল এস এর প্রবাসের কথা অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠানের সঞ্চালক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এস এর আয়োজনে এই প্রবাসের কথা অনুষ্ঠানটিকে, প্রবাসীদের কথা নিয়ে আপনারা যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন সেটাতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের এই চ্যানেল এস এর পিছনে যারা কলাকুশলী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে সংযুক্ত থাকুন আজকের এই লাইভে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই প্রবাসের কথা অনুষ্ঠানে আমরা বরাবরই বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদেরকে আমন্ত্রণ জানাই। আমরা জানার চেষ্টা করি ঠিক সেখানে কেমন আছেন আমাদের বাংলাদেশি বসবাসকারী প্রবাসীরা, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং যারা বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার সাথে তুলে ধরছেন, যারা বাংলাদেশের পতাকাকে বহন করছেন। প্রথমেই সেলিনা আক্তার জোসনা, আপনার কাছেই যাব এবং আপনার কাছে জানতে চাইবো যে আসলে করোনা, একেবারেই করোনা নিয়েই আমরা চলছি। এটা নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে কথা বলতেই হচ্ছে, না বললেও প্রসঙ্গ চলে আসে। ঠিক এই মুহূর্তে শুরু হয়েছে করোনা প্রতিরোধ টিকা কার্যক্রম। যে টিকা কার্যক্রম আমরা বাংলাদেশে থেকে আমরাও নিচ্ছি, বিশ্বের সব দেশই নিচ্ছে। লন্ডনে ঠিক আপনারা টিকা নিয়েছেন কিনা বা সবাই টিকা অ্যাভেলেবেল পেয়েছে কিনা একটু জানাবেন, এবং সেই সাথে করোনার পরবর্তী সময়ে কেমন আছেন সেটাও যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ শিমুল ভাই আপনাকে। আসলে প্রথম তো আমাদের এখন স্বাধীনতার মাস চলছে, যেহেতু আমরা সুবর্ণ জয়ন্তীতে যাব এবছর। তো আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে প্রথমত আমি বিনম্র শ্রদ্ধার সহিত স্মরণ করি, সে সাথে স্মরণ করি সকল শহীদ, সকল মুক্তিযোদ্ধা এবং সকল বীরঙ্গনা মাদেরকে, সাথে জান্নাতকেও আমি বিনম্র শ্রদ্ধার সহিত আপনার প্রোগ্রামে আমি কথা বলবো। যেহেতু আমাদের স্বাধীনতা মাস, এত বড় সুযোগ, সুবর্ণ জয়ন্তী আমাদের জন্য অনেক বড় কিছু পাওয়া। আর গত 1 বছর থেকে আমরা আসলে করোনার সাথে যুদ্ধ করে যাচ্ছি, পুরা বিশ্বে যুদ্ধ করে যাচ্ছে। বৈশ্বিক ক্লান্তি লগ্নে চলতেছে, এখনো চলতেছে। আমরা যুদ্ধ করছি আর প্রতিষেধকও বের হয়েছে। আর এখানে যে নিয়মটা অনেক সুন্দর একটা নিয়ম, মানে ভ্যাকসিন নিচ্ছে সবাই। আমিও 15 তারিখ ভ্যাকসিন নেব, আমার ভ্যাকসিনের ডেট 15 তারিখ। এর সাথে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলির অনেকে ভ্যাকসিন নিয়েছেন। সেটাতে যারা নিয়েছেন তাদের কোনো সমস্যা হয়নি, মোটামুটি সবাই ভালো আছে। আর ভ্যাকসিনের সিস্টেমটা অনেক সুন্দর, সবাইকে চিঠি দিয়ে জানাচ্ছে, SMS করে জানাচ্ছে, যেটা বলা হয় জিপি, আমাদের পার্সোনাল স্বাস্থ্য কমপ্লেক্স যেটাকে বলা হয়, ওইখান থেকে সবাইকে মানে সিস্টেম ভাবে যে নেওয়ার খুব তাড়াতাড়ি তাকে খুব তাড়াতাড়ি দিচ্ছে। আর মানে ক্যাটাগরি ওয়েতে পড়েছে। প্রথম তো আমাদের ফ্রন্ট লাইনাররা দিয়েছে, পরে 70 বছর থেকে শুরু হয়েছে, পরে 56 বছর থেকে শুরু হয়েছে, এখন 40 বছর থেকে শুরু হচ্ছে। আর যারা ফ্রন্ট লাইনার তারা সবার আগে দিয়ে দিয়েছে। তার মধ্যে আমরা এখনো ক্যাটাগরি মানে মিডিয়াম এতে আছি বলে আমারটা আবার 15 তারিখ এসেছে, সে সাথে অনেকে দিয়ে দিয়েছে। এখন তো মোটামুটি যেখানে 1600, যেখানে 1800 1900 লোক মারা গিয়েছে, সেখানে এখন অনেক সময় গত 2 দিন আগে যেমন 62 জন, 82 জন, 132 জন এভাবে মারা যাচ্ছে। এটা আমাদের জন্য অনেক সুখবর। আমি মনে করব যে আমরা করোনা থেকে আমরা খুব তাড়াতাড়ি মানে মুক্তি পেতে যাচ্ছি এই প্রতিষেধকের কারণে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটুবার সুমা দাস, একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে ফ্রান্সে ঠিক এই করোনা পরবর্তী টিকা কার্যক্রম কেমন চলছে? আপনারা এখনো পর্যন্ত টিকা নিয়েছেন কিনা, বা না নিয়ে থাকলে কবে নাগাদ নিতে পারবেন একটু জানাবেন। সেই সাথে আর একটু জানাবেন ঠিক করোনাকালীন লকডাউন সময়টা পরিবার পরিজনের সাথে কেমন কাটিয়েছিলেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি স্বাধীনতার মাস প্রথমেই স্মরণ করতে যাচ্ছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশের নামক একটি ভূখণ্ড, আমরা পেয়েছি একটি স্বাধীনতা, আমরা পেয়েছি একটি বিজয়। তো তাদেরকে বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে। এবং আমার
আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমার বাবা সহ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যাদের জন্য আমরা আজকে স্বাধীন। আর গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর স্বাধীনতার মাসে সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল এসকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে এমন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবার জন্য এবং প্রবাসীদের কথা শুনবার জন্য, শোনাবার জন্য। ধন্যবাদ আপনাকে সঞ্চালক। আসলে এই বৈশ্বিক করোনাকালীন সময়ে আমরা ভীষণ একটি উদ্বেগ উৎকণ্ঠার ভিতর দিয়ে যাচ্ছিলাম। 2020 পুরোটা আমরা কাটিয়েছি একটা ভীষণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে। কারণ হচ্ছে আমরা কখনোই এরকম কোনো পৃথিবী চাইনি, এরকম কোনো জীবনযাপন চাইনি যে জীবনযাপন আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। তো আমরা একটু পিছন দিকে তাকালে দেখতে পারি আসলে 2020টা আমাদের ভীষণ একটা সংকটকাল ছিল। এখনো আমরা সংকটকালের দিক দিয়েই যাচ্ছি। এখনো করোনা যে পুরোপুরি শেষ হয়েছে তা নয়। তবে আশার বিষয় হচ্ছে প্রতিষেধক বের হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আমাদের প্রাণের দেশ। বাংলাদেশের মানুষের জন্য এই আপনারা ভ্যাকসিন পাচ্ছেন, টিকা পাচ্ছেন সেটা অনেক সুখের একটা বিষয়, আনন্দের বিষয় এবং বাংলাদেশের মানুষ ভালো থাকবে সেটা আমরা প্রবাসী থেকে কামনা করি এবং বাংলাদেশের মানুষ ভালো থাকলে আমরা মনে করি যে আমরা ভালো আছি। আসলে এই প্রবাসে না আসলে হয়তোবা দেশপ্রেম এতটা করে আমরা অনুভব করতাম না। আমার মনে হয় প্রতিটি প্রবাসীদের মনের ভিতরে এই দেশপ্রেমের বিষয়টা খুবই জাগ্রত, প্রতীত থাকে এবং দেশের প্রতিটি মানুষের জন্য। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে এই যে প্রতিষেধকটা বের হচ্ছে সেটা হচ্ছে আশার কথা। খুব কম সময়ের ভিতরে আমরা এই প্রতিষেধকটা পেলাম এবং আমরা আশাবাদী যে আগামীতে এই করোনাকাল থাকবে না, এই সংকটকাল থাকবে না, আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। এখন ফ্রান্সের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আসলে সরকারি নির্দেশ মতো যেহেতু আমরা নির্দেশিত নিয়ম অনুসারে বাড়িতে আছি, আমরা কারফিউর ভিতর দিয়ে যাচ্ছি প্যারিসে বিশেষ করে, কিন্তু টোটাল ফ্রান্সে হচ্ছে 4 সপ্তাহের সরকারি নির্দেশ মধ্যে 4 সপ্তাহের একটা লকডাউনের ভিতর আছে ফ্রান্স। এখন ভ্যাকসিন যেটা বের হয়েছে সেটা হচ্ছে এই যে একটু আগে জোসনা আপা যেটা বললেন সেটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ হচ্ছে আসলে সবচেয়ে বেশি হচ্ছে যারা ডিজেবল, অর্থাৎ যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত তাদেরকে দেওয়া হবে, তাদের অগ্রাধিকার বেশি এবং ফ্রন্টে যারা আছেন তাদের অগ্রাধিকার বেশি। এরপরে হচ্ছে 70 বছর বয়স থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে। তো সেক্ষেত্রে আমাদের আমরা আসলে ওই যে মধ্যম জায়গাটায় পড়ে গেছি অথবা শেষের পর্যায়ে পড়ে গেছি, তবে এটা দেওয়া হচ্ছে সিস্টেম অনুযায়ী। আর আসার কথা হচ্ছে যে আমার পরিচিত দুজন আপু দিয়েছেন, তারা হাজবেন্ড ওয়াইফ দিয়েছেন, তারা ফ্রন্টে কাজ করছেন, হসপিটালে কাজ করেন। একজন আপু তিনি ভালো আছেন, তিনি দুটো ডোজ নিয়েছেন প্রতিষেধকের ইনজেকশনে, তারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরা আশা করব আগামীতে যারা পাবে সকলেই সুস্থ থাকবেন এবং সুন্দর একটি করোনা মুক্ত একটি পরিবেশে আমরা সুন্দর একটি পৃথিবীতে আবার আমরা স্বাভাবিক জীবন যাপন করব। আর করোনাকালীন সময়ে আসলে যেটা হয়েছে আপনাকে একটু বলে রাখি ছোট করে, সেটা হচ্ছে যে সবকিছুই যে খুব নেগেটিভ গিয়েছে আসলে তা না কিন্তু। মানে করোনাকালীন সময়ে যেমন 2020 থেকে শুরু করে এই যে 2021-এ আমরা এসেছি, আমরা তো অবশ্যই আশাবাদী 2021 আমাদের ভালো যাবে, একটা সুন্দর পৃথিবী আমরা পাবো। কিন্তু 2020-এ আপনি যদি একটু চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা কখনো কিন্তু ভাবিনি যে আমরা অনলাইনে এসে প্রোগ্রাম করব, বাচ্চারা অনলাইনে পড়াশোনা করবে, বাচ্চারা অনলাইনে তাদের সৃজনশীলতার কাজগুলা করবে বা অনলাইনে গানের প্রোগ্রাম হবে, অনলাইনে কবিতার চর্চা হবে, এগুলো কখনো কিন্তু ভাবিনি আগে। কিন্তু এই করোনাকালীন সময়টা আমাদেরকে কিন্তু এই অনলাইনের একটা বিপ্লব মানে বলতে পারেন একটা বিপ্লব হয়েছে। আমরা অনলাইনে আসছি, আমরা এইগুলার সৃজনশীলতার চর্চা করে যাচ্ছি এবং আসলে এটা কিন্তু থেমে নেই। তাতে করে বোঝা যাচ্ছে যে মানুষকে কখনোই থামিয়ে রাখা যাবে না। মানুষকে বাড়িতে থাকার নির্দেশ মতেই থাকুক, কিন্তু সৃজনশীলতার কাজটি আমরা করিয়ে যাচ্ছি এবং আমরা আসবো আপনার কাছে। আমি একটু সেলিনা আক্তার জোসনা একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনি একাধারে একজন সাংবাদিক, একজন সংগঠক, নারী সংগঠক। তো আসলে এই যে সাংবাদিকতা সংগঠন করা, সেই সাথে প্রবাসের ব্যস্ততম জীবন, এটাকে ম্যানেজ ঠিক কিভাবে করেন? কারণ আমরা জানি যে আমাদের বর্তমান এই সমাজে না, গোটা পৃথিবীতেই যেটা হয় যে একটা ছেলের পক্ষে যতটুকু ম্যানেজ করা যায়, বাহিরে বিচরণ করে, বাহিরের এই পারিপার্শ্বিক কাজগুলো করে, একজন মা চাইলেই ওটা করতে পারে না, কারণ তার নিজস্ব কিছু দায়িত্বভার থেকেই তাকে পারিবারিক কিছু কাজ করতে হয়, এটা প্রকৃতির নিয়মেই করতে হয় এবং সেইগুলোর কারণে অনেকেই এই যে তার যে প্রফেশনাল লাইফ সেখান থেকে ব্যাক করে আসে। সো এই যে একটা সমপর্যায়ে, কারণ সাংবাদিকতা বিশেষ করে
নারীদের ক্ষেত্রে সাংবাদিকতা করাটা অনেক সো টাফ, এবং মোস্ট অফ দ্য টাইম এটা একটা সাহসী কাজ করতেই হয় আপনাকে। এবং সেই সাথে আপনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, সংগঠন করতে গিয়ে সেখানেও সময় দিতে হয়। প্রবাস জীবনে তো একটা আলাদা ব্যস্ততা থাকেই নাসিমুল, কিভাবে কম্বাইনেশনটা করছেন? ধন্যবাদ শিমুল ভাই, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আমাদের প্রবাসী নারীদের জন্য খুবই প্রয়োজন। আসলে একটা কথা হলো যে ইচ্ছা থাকতে হবে। আপনি এসব কাজ করতে হলে প্রথমত আপনার একটা ইচ্ছাই কাজ করতে হবে যে আমি এই কাজটা করতে হবে। যেমন আজকে আপনার আপনার প্রোগ্রাম নিয়ে কথা বলি, যে আমার আড়াইটা বসতে হবে। তার আমার আড়াইটা বসা আমরা যারা নারী, আমরা যারা ঘর সংসার করি, বাচ্চা সামলাতে হয়, স্বামী সামলাতে হয়, রান্না বান্না করতে হয়। প্রবাসে কিন্তু কোনো কাজের কোনো বুয়া নেই, আমরা নিজেরাই সব করতে হয়। তাহলে আমি এই কাজ করতে গিয়ে আড়াইটার সময় রেডি হতে গেলে আমার আবার 20 মিনিট থেকে 40 মিনিট রেডি হওয়া আছে। তাহলে আমি কত সকালে ঘুম থেকে উঠে সবাইকে লাঞ্চটা রেডি করে দিয়ে আমি নিজে একটু খেয়ে আপনার প্রোগ্রামে বসলাম। এটা হলো আমার আমার ইচ্ছা, আমার করতে হবে, আজকে আপনার প্রোগ্রামে আমার আসতে হবে। আমি সেভাবে আমার সংসারটাকেও মেনটেনেন্স করলাম, সেভাবে আপনার প্রোগ্রামও আমি একদম নির্ধারিত সময়ে এসে উপস্থিত হলাম। আর প্রবাসী নারীদের বাহিরে কাজ করতে গেলে আমাদের একটু সময়টা আসলে অনেক বেশি। যেমন সুমা গান করে, আমি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করি। আমি যখন মিলানে ছিলাম, আমি মিলান বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, এখনো আছি, চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমার স্কুলটা যেন চলে। আমি যদি লন্ডনেও থাকি, আমি চাই আমার বাংলা চলুক, কারণ আমি ওই স্কুলের মাধ্যমে আমি কিছু বাচ্চাদেরকে বাংলা সংস্কৃতিটা শিখাতে পেরেছি, বাংলা কথা শিখাতে পেরেছি। ওরা এত সুন্দর করে বাংলা বলতো, বাংলা লিখতো, এগুলা আমি এখনো মনে হলে অজান্তে আমার চোখের পানি চলে আসে। কিন্তু কি করব, জীবন জীবিকা যেখানে, নিজের সংসারটা নিজের বাচ্চাদের জন্য আমার আসতে হয়েছে, এটা আমার প্রধান আরেকটা উপলক্ষ। এর সাথে একটা একটা নারী যদি চায় তার সংসার গুছিয়ে, তার কর্মজীবন গুছিয়ে, তার সাংগঠনিক কাজ করতে হবে, সেটা পারা যায়। যেমন আমি পারতেছি আজকে অনেক বছর, আমি কিন্তু 14 থেকে 15 বছর কিন্তু আমি এই সংগঠনের সাথে জড়িত, আমি সাংবাদিকতার সাথে জড়িত, সে সাথে আমি ব্যবসাও করেছি, আমার নিজের ব্যবসা এখনো আছে মিলানোতে। কিন্তু আমি সব কাজ কিন্তু নিজ হাতেই গুছিয়ে নিয়েছি। সেই সাথে আমি আমার সংসারকে সময় দিয়েছি, আমার পরিবার পরিজনকে সময় দিয়েছি। আমি বিভিন্ন সবার থেকে আমি দায়িত্ব যতটুকু পালন করার চেষ্টা করেছি, সেটা হলো আপনাকে রুটিন হিসেবে কাজ করতে হবে। আপনি কোন সময়টা কিভাবে দিতে হবে, কাকে কতটুকু সময় দিতে হবে, সেটা আমরা প্রতিটা প্রবাসী নারী জানতে হবে। তাহলে আমরা সবাই পারবো, কেন পারবো না? আমি পারতেছি, আমি মনে করি প্রবাসী প্রতিটা নারীরাই পারবে। তার সময়টা বের করে নিতে হবে, তার উদ্যোগটা থাকতে হবে, তার মনের বাসনাটা থাকতে হবে, আপনি কি কাজ করবেন, তাহলে অবশ্যই পারা যায়। আমরা আসবো আপনার কাছে। আমি একটু সময় দাস আপনার কাছে জানতে চাইবো যে আসলে একটু আগে যেটা সেলিন একটা জোসনা যেটা বলছিলেন, যে আসলে প্রবাসী থেকে একজন নারীর ইচ্ছা শক্তি পারে তাকে সব জায়গায় নিয়ে যেতে। আমরা এখনো দেখি যে একজন আমার পক্ষে যে বাইরের কাজগুলো করা যতটা সহজ, যতটা অ্যাক্সেস আমি পাই, একজন নারীর পক্ষে কিন্তু সেটা ততটা অ্যাক্সেস এখনো বিশ্বব্যাপী তৈরি হয়নি। এবং যার জন্য আমরা বিশ্ব নারী দিবস পালন করি, কিছুদিন আগে আমরা বিশ্ব নারী দিবস পালন করেছি, এবং সেখানে সম অধিকারের কথাগুলো বলা হয়েছে, অনেকগুলো টপিকস চলে আসে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে পারিবারিক ইচ্ছা শক্তিটাই বড়, না পরিবারের কোনো একটা সাপোর্টও তার প্রয়োজন হয়? পরিবারের সাপোর্ট ছাড়া কি শুধু ইচ্ছা শক্তি দিয়ে কি সম্ভব কিনা যে একজন নারী তার মতো করে স্বাধীনভাবে চলাফেরা করাটা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আসলে আমি যদি বলি, তাইলে শুরু করব একদম ভাতের খাবারের থালা থেকে শুরু করে আচ্ছা আচ্ছা। সমতাটা আনতে হবে, সহযোগিতাটা আনতে হবে। সেটা হোক একদম রান্নাঘর থেকে শুরু করে বাইরের জগৎ। আর ইচ্ছা শক্তির ব্যাপারটা আসলেই প্রধান একজন নারীর জন্য। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, আমরা এক হাতে সবকিছুই করতে হয়। অর্থাৎ সংসার দেখতে হয়, বাইরে জব করতে হচ্ছে, উম আ বাসায় সংসার করতে হচ্ছে, বাচ্চা-কাচ্চাদের দেখতে হচ্ছে, লালন-পালন করতে হচ্ছে। এটা ঠিক। তবে পাশাপাশি এটাও ঠিক যে যদি পারিবারিক সমর্থন না থাকে, অর্থাৎ স্বামীর সহযোগিতা যদি না থাকে, পরিবারের সহযোগিতা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা পারব না। আ পারতাম না। যতই ইচ্ছাশক্তির ব্যাপার থাকুক না কেন। এই সহযোগিতাটা একে অপরের পরিপূরক। অর্থাৎ উম আজকে আমি যে শিল্প চর্চার কাজগুলা করছি, কালচারাল কাজগুলা করছি, আ সেটাতে আমার স্বামীর পূর্ণ সমর্থন রয়েছে এবং তিনি আমাকে সহযোগিতা করছেন বলে আমি এটা করতে পারছি। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আম অধিকারের কথা যদি বলি, আসলে অধিকার নিয়ে যতই চিৎকার দেই না কেন আমরা আসলে ওই যে সমান, সমান বিষয়গুলা বলতে কিছু নাই। আমরা সমান, একজন পুরুষের সমান হতে হবে একজন নারীকে, সেটা না। প্রকৃতিগতভাবেই কিন্তু একজন পুরুষ নারী তার নিজস্ব জায়গায় শ্রেষ্ঠতর।
অর্থাৎ আহ, নারী কেমনতর শ্রেষ্ঠতর সেটা হচ্ছে প্রকৃতিই কিন্তু সেটা নির্দেশনা করে দিয়ে দেয়। দিয়ে তো তার সেক্ষেত্রে তার আমরা নির্দিষ্ট গণ্ডিসীমা দিয়ে দেওয়া আছে নারী এবং পুরুষ হ্যাঁ, উভয়েরই। হ্যাঁ, দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকের ধর্মে কিন্তু নারীকে একটা উন্নত জায়গায় রাখা হয়েছে। আমরা জায়গায় জানি রাখা হয়েছে। নারী মানে হচ্ছে, নারীর প্রধান পরিচয় হচ্ছে তিনি একজন মা। সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে যাচ্ছি না। আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আম, শুধু পুরুষদেরকে বলবো কেন, পুরো পৃথিবীকেই বলা উচিত, মানে পুরুষ মহিলা সবাইকে, যে আহ, আপনি যখন খাবেন সেই খাবারের জায়গা থেকে শুরু করে আপনার শিল্পের জায়গা, আপনার রাজনীতির জায়গা, আপনার সামাজিকতার জায়গা, আপনার পরিবারের জায়গা, সবকিছুতে সমান সমান অংশীদারিত্বের একটা ব্যাপার আছে। সেটা 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 সেটাকে একটু খেয়াল করে চললে আমার মনে হয় মানে আরো বেশি নারীর ক্ষমতায়ন বাড়বে এবং আরো বেশি আহ, নারীর অগ্রসর হতে পারবেন। আজকে দেখেন আপনি বাংলাদেশে বিগত বছরগুলাতে, বিগত 5 বছরের পরিসংখ্যানে যদি আপনি দেখেন, তাহলে নারীরা কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গায় প্রধান 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 স্থান দখল করে আছেন এবং আমরা চাই তারা আগামীতে আম, আরো বেশি অগ্রসর হবেন এবং অগ্রসর হচ্ছেন। এই মুক্তিযুদ্ধের সরকারের পক্ষে সেটা সম্ভব এবং এই সরকারের আমলে কিন্তু সেটা হচ্ছে। বিগত দিনের নারীদের আজকে 5 বছরের পরিসংখ্যান যদি আপনি দেখতে পান, তাহলে নারীরা একটা বিশেষ স্থানে আছেন। সেটা একটা সুখের বিষয়। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সমাজেরও কিন্তু একটা ভূমিকা আছে। অর্থাৎ আপনার কন্যা সন্তানটি যদি তার মেধা থাকে বিভিন্ন ভাবে, তাকে সেই মেধার সুযোগ করে দেন, মেধা বিকাশের সুযোগ করে দেন। যেমনটি আপনি আপনার ছেলের জন্য করছেন, তেমনটি আপনি আপনার কন্যা সন্তানের জন্য করবেন। পরিবারের সাপোর্ট, পরিবারের সমর্থন, সহযোগিতা ভীষণ জরুরি ইচ্ছা শক্তির সাথে। এই দুটোর সমন্বয়ে কিন্তু একজন নারী এগিয়ে যেতে পারে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার সেলিনা আক্তার জোৎস্না একটু আপনার কাছে আসবো যে আসলে সাংবাদিকতার কাজে আপনাকে বাইরে যেতে হয়, সংগঠনের কাজে বাইরে যেতে হয়, প্রফেশনের কাজে বাইরে যেতে হয়, আবার ঘর সামলাতে হয়। তো এই কাজগুলো করতে গিয়ে আপনার বড় ইন্সপাইরেশনটা ঠিক কোথা থেকে আসা সেটা একটু বলবেন। সেই সাথে আরেকটু বলবেন যে পরিবারের কোথাও আপনার সে যেটা আপনার শ্বশুরবাড়ির পক্ষ হোক বা নিজের ফ্যামিলি হোক, কোনো পক্ষ থেকে কখনো কোনো বাধা আপনাকে ডিঙাতে হয়েছে কিনা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আসলে প্রথম হলো আমি যে সাংবাদিকতা করতে গিয়ে যে আমি প্রথম প্রশ্নটা আবার একটু ভাইয়া করেন তো সেটা। না, যেটা বলছিলাম যে আসলে এই যে এইভাবে আপনি একজন সংগঠক, সাংবাদিক, এই কাজগুলা করতে গিয়ে আপনার বড় ইন্সপাইরেশনটা ঠিক কার কাছ থেকে আপনি প্রেরণাটা পেয়েছেন, সেটা যেমন বলবেন, সেই সাথে বলবেন যে আসলে আপনার যেহেতু আমাদের প্রত্যেকটা মানুষেরই দুইটা লাইফ থাকে, একটা নিজের পরিবার থাকে আর একটা শ্বশুরবাড়ির পরিবার থাকে। এই দুইটা পরিবারের কোনো পরিবার থেকে কখনো কোনো বাধা এসেছে কিনা? প্রথম প্রশ্নের কথাই বলি। আমি কার কাছ থেকে উৎসাহ পেয়েছি? প্রথমত আমি যখন মানে বিবাহের আগে আমার ফ্যামিলিতে আমাকে কখনো কন্যা সন্তান ভাবেনি। সবসময় ভেবেছে সন্তান। মানে সেটা মেয়ে হোক, সেটা ছেলে হোক। তো আমি সন্তান হিসেবেই বড় হয়েছি। একটা ছেলে বাচ্চা, মানে আমাদের সমাজে কিন্তু ২ টা ধাপ রাখে। একটা মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা। অনেক ফ্যামিলিতে আছে যে ও ছেলে, ও এটা করতে পারবে, তুমি মেয়ে, তুমি এটা করতে পারবে না, কারণ তুমি মেয়ে। কিন্তু আমার ফ্যামিলিতে এটা কখনো শিখায়নি। প্রথমত শিখিয়েছি তুমি আমাদের সন্তান, সেটা কন্যা হোক, সেটা ছেলে হোক, তুমি ওইভাবে মানুষ হয়ে বড় হতে হবে। তা স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে, ইউনিভার্সিটির জন্য আমি কখনো কোনো কিছুতে বাধা হয়নি, কারণ আমার বাবা, আমার চাচারা সবসময় আমাকে সবকিছু করতে দিয়েছে। স্কুলে যত সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, আমি প্রতিটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আমাকে মেয়ে হিসাবে বলেনি যে তুমি ওই স্কুলে ওই প্রোগ্রামে যেতে পারবে না, তুমি গান করতে পারবে না, তুমি নাটক করতে পারবে না, কিন্তু আমি করতে পেরেছি। আমি মিছিলে গিয়েছি, আমার বাবার সাথেও আমি মিছিলে গিয়েছি। আহ মানে তখন আমাকে সেই জিনিসটা শিখিয়ে নিয়েছে, তুমি মানুষ হয়ে বড় হও। তুমি তুমি একজন কন্যা হয়ে না, একজন মেয়ে হয়ে না, তোমাকে নড়তে হবে, তোমাকে সমাজে চলতে হবে। তুমি নারী, হ্যাঁ আমি জানি আমি নারী, কিন্তু নারীর ক্ষেত্রে কিন্তু আমার চলার জন্য আমার পথটা কিন্তু প্রথমত আমার বাবা শিখিয়ে দিয়েছে আমাকে সবসময়। এরপরে যখন আমি, মেয়েদের তো বিবাহ হলে পরের ঘরে আসতে হয়, এটা সবাই জানে। এটা আমাদের একদম মানে চিরাচরিত নিয়ম, বলতে হবে না যে আমি পরের ঘরে যাব না, আমাদের যেতে হবে। সেখানে কিন্তু আমি বড় বড় যে ভূমিকাটা, সেটা হলো আমার হাজবেন্ড। ও আমাকে সবসময় প্রতিটা কাজে, ওর যদি উৎসাহ না থাকতো তাহলে আমি করতে পারতাম না, ও যদি বাধা দিত আমি করতে পারতাম না। ওর এতটুকু সহযোগিতা, সেজন্য সবসময় ওর কাছে আমি অনেক কৃতজ্ঞ, যে আমার বাবার পরে
আমার স্বামী আমাকে প্রতিটা কাজ, সমাজে যতগুলো কাজ আমি করে যাচ্ছি, সাংবাদিকতা বলেন, সংগঠন বলেন, প্রতিটা কাজেও আমাকে অনেক হেল্প করেছে। ও আমার সাথে গিয়েছে, আমার সাথে সঙ্গ দিয়েছে। আমি অনেক সময় রাত হয়ে গেছে, সে আমাকে সেখান থেকে নিয়ে এসেছে। বা এই এই যে প্রতিটা নারীর কিন্তু পরিবারের সাপোর্ট সবচেয়ে দরকার, এরপরে হলো সমাজ। পরিবার যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি কোনো কাজ করতে পারবেন না, নারীরা কোনো কাজই করতে পারবে না। সেটা হোক তার স্বামী, সেটা হোক তার বাবা, সেটা হোক তার ভাই, সেটা হোক তার ছেলে। কারণ নারীদের প্রথম সাপোর্টটা তার পরিবার থেকে থাকতে হবে। এরপর আমার কোনো কাজে আমার পরিবার আর আমার শ্বশুর বাড়ির পরিবার কখনোই বাধা আসেনি। আমি সেরকম ওইরকম কোনো কাজ করিনি যে ওরা বাধা দিবে, বরঞ্চ ওরা আমাকে উৎসাহ দেয়। কখনো কোনো কাজ করলে, হ্যাঁ এটা ভালো হয়েছে, এটা করে যাও, কিন্তু কখনো আমি ওইরকম কোনো বাধা পাইনি। আমি মনে করি এই সময়ে এসে, যেহেতু আমাদের বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী একজন নারী, উনি আমাদের নারীদের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদের নারীদেরও কিন্তু অনেক কাজ করতে হবে সমাজের জন্য, অনেক সাহসিকতা প্রকাশ রাখতে হবে। আপনি যদি সমাজের সুশৃঙ্খল ভাবে কাজ করেন, আমি মনে করি কোথাও বাধা আসে, হ্যাঁ বাধা আমাদের আসে, আমাদের বৈষম্যতা এখনো আছে নারী সমাজে। অনেক কাজ যখন সাংবাদিকতা করতে যায়, অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে যেতে হয়। তারপরে কেন আমরা নারী বলে, তারপরেও সেটাকে আমরা সমঝোতা রেখে করে যাচ্ছি। আমাদের বাধা আসবে, কিন্তু সেই বাধাটাকে আমরা ডিঙ্গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু পরিবারকে আমি মনে করি, সবসময় আমি সব জায়গায় একটাই কথা বলি, পরিবারকে, পরিবার থেকে নারীদের সমর্থ আসতে হবে, তার সাপোর্ট আসতে হবে। নারীকে একজন মানুষ হিসেবে দেখতে হবে। আর মেয়েকে সবসময় সন্তান, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, সন্তান হিসেবে দেখতে হবে। আমার দুজনকে একদম সম চোখে মানুষ করতে হবে, তাহলে আমরা কখনো পিছিয়ে থাকবো না, আমরা কখনো নির্যাতিত হব না। এই সময় এসে যদি শুনি যে কোনো নারী নির্যাতিত হচ্ছে, কিন্তু খুব খারাপ লাগে। কারণ এই সময়টা চাই না। আমরা চাই বৈষম্যতা রেখে আমরা সম পরিমাণে নারী পুরুষ একসাথে যদি কাজ করে যাই, বিশ্বে যে কোনো জায়গায়, বাংলাদেশ কেন, বাংলাদেশ তো এখন উন্নতি হচ্ছে, সব জায়গায় আমরা কিন্তু ভালো করতে পারবো। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু পরে জনাব সুমা দাস একটু আপনার কাছে যাব এবং আপনার কাছে যেটা জানতে চাইবো যে আসলে আমরা কথা বলছিলাম যে একজন নারী হিসেবে সমাজে চলাফেরা করাটা সে উৎসাহ এবং বাধার জায়গাগুলো নিয়ে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই এবার। আপনারা যারা বিদেশে বসবাস করছেন এবং আপনারা যারা আছেন, বিশেষ করে অনেকেই হয়তো বা দেশ থেকে একটা সময় পার করে তারপর বিদেশে সেটেল হয়েছেন, যার কারণে বাংলাদেশের ভাষা, বাংলাদেশের সংস্কৃতি সবকিছু আপনাদের জানা আছে। কিন্তু আপনাদের পরবর্তী প্রজন্ম যাদের জন্মই বিদেশে, তাদেরকে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এই যে এইগুলো শেখার ওই দেশের থেকে কারণ তারা কিন্তু ওই দেশের নাগরিক এবং ওই দেশের সংস্কৃতিতেই বেড়ে ওঠা। তো তাদের মন মগজে একটা ভিন্ন সংস্কৃতির মধ্য থেকে আপনার সংস্কৃতিকে ঢুকানো একটু কঠিন। তো এই জায়গা থেকে আপনারা ঠিক কি কি কাজ করছেন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি প্রশ্ন। এটা আসলে অবশ্যই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা আমরা যারা এসছি, আমরা তো অবশ্যই বাংলা সংস্কৃতির, বাংলার বাংলাটাকে নিয়ে ধারণ করে নিয়ে আসছি। উম, এবং বিবাহিত জীবনযাপন করছি, এবং এখানে যারা যেসব বাচ্চাগুলা জন্ম নিচ্ছে, হ্যাঁ, এখানে যেসব বাচ্চাগুলা জন্মগ্রহণ করছে, সেটা ইউরোপের যে কোনো দেশেই হোক, সে তার কিন্তু ওই কালচারেই বড় হচ্ছে, ওই ভাষা শিখেই কিন্তু বড় হচ্ছে, এবং ওই ভাষাতেই কিন্তু সে পড়াশোনা করছে। অর্থাৎ এখানে বাচ্চাগুলা কিন্তু, আমি ফ্রান্সের কথা বলি, আমি যেহেতু এখানে থাকছি, যে ফ্রান্সের বাচ্চাগুলা দেখা যাচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে, এবং ফ্রান্স মিডিয়াতে কিন্তু সে ওই পড়াশোনা করছে। অর্থাৎ তার ভাষার মাধ্যম হচ্ছে ফরাসি। তো সেক্ষেত্রে তার যেটা হচ্ছে, সে কিন্তু খুব ভালো করে ফরাসিটা আয়ত্ত করতে পারছে, খুব ভালো করে ফরাসি ওই ভাষাটা নিতে পারছে, এবং সে কথা বলছে তার বন্ধু বান্ধবদের সাথে, সহপাঠীদের সাথে। সেরকম স্কুলে সারাদিন থাকছে, সকাল থেকে বিকাল পর্যন্ত সে একই ভাষায় কথা বলছে টিচারদের সাথে। সবকিছু মিলিয়ে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে এই ভাষাগুলা জানে। অনেক অনেক ভাষা জানাটা হয়তো বা মেধার ব্যাপার, আম, অনেক ভাষা জানাটা হয়তো বা একটা কৃতিত্বের ব্যাপার, কিন্তু সে যখন নিজের শেকড়ের ভাষা জানবে না, সে তার মায়ের ভাষা জানবে না, বাবার ভাষা জানবে না, সেটা আমার কাছে মনে হয় একটা কৃতিত্ব শূন্য বা মেধা শূন্য একটা বিষয়। তো সেক্ষেত্রে এটা খুবই জরুরি। এটা মনে হয় কালকে আমি আর জোসনা আপু একটু কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে, যে বাংলা ভাষাটা জানাটা খুবই জরুরি। এই কারণে যে প্রথমত হচ্ছে সে বাড়িতে এসে কিন্তু তার মা বাবার সাথেও কথা বলতে চাচ্ছে না। আমরা যে কাজটা করছি, কোন কারণে করছি, আপনার প্রশ্নের উত্তরটাই আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আহ,
দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো সারাদিন স্কুলে থাকছে, সহপাঠীদের সাথে তাদের এই ফরাসি ভাষায় কথা বলছে। বাড়িতে এসে মা-বাবার সাথে কিন্তু সেরকম কথা হচ্ছে না। মা-বাবার সাথেও কিন্তু সে তার ওই ফরাসি ভাষায় কথা বলছে যেটা যতটুকু প্রয়োজন। এখন দেখা যাচ্ছে যে কিছু মা-বাবা আছেন সচেতন। তারা চাচ্ছেন যে না বাড়িতে বাচ্চাগুলা আমাদের সাথে বাংলায় কথা বলুক, আমাদের কথা বলুক। কিন্তু অনেক বাচ্চা আছে, অনেক গার্ডিয়ানও আছেন যারা বলছেন না বা সেই সচেতনতার অভাব হচ্ছে সেখানে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আমরা একটা স্কুল বাংলা স্কুলের প্রতিষ্ঠা করতে পারি এবং বাংলা স্কুলে এইসব বাচ্চাদেরকে শুধুমাত্র বাংলা শেখানোর লক্ষ্যে এবং এই প্রজন্মকে বাংলার সাথে, বাংলা কৃষ্টির সাথে, সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেবার লক্ষ্যে এখানকার মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ব্রাঞ্চ শাখার উদ্যোগে আমরা ফ্রেঞ্চ বাংলা স্কুলের প্রতিষ্ঠা করি এবং ফ্রেঞ্চ বাংলা স্কুল এই প্যারিসে এই প্রথমেই এই একটাই স্কুল যেখানে আমরা আম, বাচ্চাদেরকে বাংলা শেখাচ্ছি এবং এই নতুন প্রজন্মদেরকে বাংলা শেখানোর থেকে শুরু করে কবিতা আবৃত্তি, বাংলা ভাষা, বাংলা লেখা পড়া এবং তাদেরকে একদম কারিকুলাম অনুযায়ী আমরা বাংলা পরীক্ষাও নিচ্ছি। আম, তো সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস থেকে আমরা এই বইগুলোও পাচ্ছি। আমার বাংলা বই নামে আমরা একটা বই শুধু বাংলাদেশ দূতাবাস থেকে পাই, সেটা বাংলাদেশ থেকে আমাদেরকে দেওয়া হয়। তো আমরা আমাদের স্কুলের আমাদের স্কুল থেকে আমরা সেটা পাই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। তো এই বাচ্চাগুলাকে আমরা বাংলা শেখানোর জন্য শুধুমাত্র বাংলার প্রতি মানে আগ্রহ বাড়াবার জন্য এবং পুরো বিশ্বে বাংলাকে যাতে এই বাচ্চাগুলা বাংলা ভাষী হয়ে এবং অন্য দেশে বড় হয়ে যাতে বাংলাকে সুন্দরভাবে প্রতিনিধিত্ব করতে পারে সে লক্ষ্যে এই বাংলা কৃষ্টি এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত করার জন্য আমরা বাংলা স্কুলে কাজ করে যাচ্ছি। আমি এখানে ফ্রেঞ্চ বাংলা স্কুলের টিচার, বহুদিন থেকে এখানে কাজ করছি এবং আমরা আশা রাখছি অদূর ভবিষ্যতে অবশ্যই বাচ্চাগুলা ভালো বাংলা শিখতে পারবে এবং শিখছে তারা বাংলায় গান করতে পারছে, বিভিন্ন অনুষ্ঠান করছে, ভালো করছে। সব মিলিয়ে মানে আমি মনে করি তাদের আরো উত্তরোত্তর সমৃদ্ধি হবে এই ভাষার প্রতি, বাংলা ভাষার প্রতি। আমরা যারা এখানে আছি কমিউনিটি সকলে মিলে যদি এই বিষয়গুলো একটু খেয়াল করি বা লক্ষ্য করি, সহযোগিতা করি, অবশ্যই আমাদের বাচ্চারা আগামীতে ভালো বাংলায়ও কথা বলবে। উম এদেশে থেকেও সমান তালে আহ সুন্দর করে বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারবে, সেটা আমি বিশ্বাস করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু এবার সেলিনা আক্তার জোৎস্না একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা দেখব যে সাম্প্রতিক সময়ে না লাস্ট গত কয়েক বছর যাবতই পাশ্চাত্য সংস্কৃতি এবং বিশেষ করে আমি যদি বলি ভারতীয় সংস্কৃতির যে আগ্রাসন, সেটা একেবারে 90-এর দশকের পর থেকে ভারতের সিনেমা থেকে শুরু করে বর্তমানে একেবারে প্রত্যেকটা জায়গায় ভারতীয় সিরিয়ালের আগ্রাসনে যে পারিবারিক একটা ক্ল্যাশ তৈরি হওয়ার একটা রীতি কিন্তু চালু হয়ে যাচ্ছে এবং আমাদের সংস্কৃতি কিন্তু একটা শ্রেণী ধাবিত হচ্ছে ভারতীয় সিরিয়ালের প্রতি, আরেকটা শ্রেণী ধাবিত হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির প্রতি। তো এখানে কি মনে হয় কিনা যে বাংলা সংস্কৃতি আসলে এই দুই সংস্কৃতির মধ্যে বাংলা সংস্কৃতি দিনে দিনে মানে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে তার জৌলস, এমনটা মনে হয় কিনা? কারণ আমরা ছোটবেলায় একসময় দেখেছি আমরা জারি গান, পালা গান, আমাদের সেই বাঙালি ভাটিয়ালি গান, আমরা এগুলা শুনতাম। বাট এখন যেই সভ্যতা আস্তে আস্তে যখন উন্নত হচ্ছে তখন আমাদের ওই জারি, পালা, ভাটিয়ালি এগুলা ডেভেলপ না হয়ে আমরা কেমন জানি একটা মিশ্র সংস্কৃতির দিকে চলে যাচ্ছি। তো আসলে ঠিক এইখান থেকে আমরা বের হওয়ার কোনো উপায় আছে কিনা আমাদের? ধন্যবাদ শিমুল ভাই, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। যেটা আমাদের বাংলাদেশে আমরা যখন যাই, আমি মনে হয় আমি এখানে থাকি, আমি শুধু বাংলা চ্যানেলটাই দেখি। আর বাংলাদেশে যখন যাই সব মুখস্থ, সবাই কিন্তু ভারতীয় ওই সিরিয়াল আসক্ত, ভারতীয় গানের আসক্ত বা বিভিন্ন পাশ্চাত্যের এই সাংস্কৃতিক নিয়ে আসক্ত। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ একটা বিষয়, কারণ আমরা আমাদের বাংলা কৃষ্টি কালচার এত সুন্দর, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের। শুধু আমরা চিন্তা করি আমাদের বাচ্চাদেরকে কিভাবে বাংলা শেখাবো, বাংলা সংস্কৃতির সাথে রাখবো, সেটা কিন্তু আমরা চিন্তা করছি। কিন্তু বাংলাদেশে আপনিও থাকেন, আপনি অনেক ফ্যামিলিতে দেখবেন যে এখন কিন্তু বাংলা সংস্কৃতির যে পাশ্চাত্য সংস্কৃতিতে তারা বেড়ে উঠছে বেশি। তারা মিক্স গান করতেছে, তারা বাংলার সাথে ব্যাংলিশ গানগুলোকে সংযুক্ত করতেছে, বিভিন্ন আকারে বাংলা গানগুলোকে বিকৃত করতেছে। বাংলা এখন আপনি জিজ্ঞাসা করেন একটা ইংলিশ মিডিয়ামে, বাংলা যেখানে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম বাচ্চারা পড়ালেখা, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, যদি জিজ্ঞাসা করেন যে পালা গান কাকে বলে, ভাটিয়ালি গান কাকে বলে, মাটিয়ালি গান কখনো বলতে পারবে না। কিন্তু সেই দোষটা কোথায় বলেন? দোষটা কার? দোষটা কি বাচ্চার?
বাচ্চার না, দোষটা পরিবারের। তার বাবা মা শিখাতে হবে, ঠিক আছে, আমার বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়ামে শিখাচ্ছি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য, কিন্তু আমি কি তার আমার মাটি বা শিকড়ের সেই সেই শিকড়টাকে কি ভুলিয়ে দিব? আমি তাকে পালা গান না শিখিয়ে আমি তাকে ইংলিশ গান শিখাচ্ছি, আমি ব্রাভো দিচ্ছি, আমার ছেলে ইংলিশ গানের টোন উঠে গেছে। আমি অনেক দেখেছি বাংলাদেশে যাওয়ার পরে আমার বাচ্চারা যখন বাংলা বলে তখন আমার সাথেও মিডিয়ার অনেকের সাথে, যেমন আপনি হয়তো চিনতে পারবেন সাইফুল ইসলাম বাবু ভাই, নাটক করে পলিন, মানে আমার বান্ধবী, উনি তো একদম মানে আমার ছেলে মেয়েকে দেখে বলে তুমি কিভাবে ওদেরকে এত বাংলায় মানে বাংলার সাথে তুমি জড়িত রাখলে? আমি তো মনে করি তোমার বাচ্চারা আসলে ইংলিশে কথা বলতে হবে, আমি আর ইংলিশ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ওরা দেখি যে উল্টো বাংলায় কথা মানে উনি অনেক মজা করে বলে কি, আমি যে বলতেছি পলিনকে বলি যে এই তো তোমার শরীর বাচ্চারা আসবে সবাই একটু ইংলিশ প্র্যাকটিস করো, উল্টা দেখে ওরাই বাংলায় কথা বলতেছে। এখন দেখেন, আর অনেক যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে তাদের ফ্যামিলিতেও যখন যায়, এখন আমার কথা হলো আমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতেছি, বাসায় আমার ইংলিশ বলতে হবে, এটা কি খুবই দরকার? এটা কি খুবই দরকার? তাহলে আমার বাচ্চা তো ইংলিশেই কথা বলবে, বাংলাদেশে থেকে সে ইংরেজিতে কথা বলতেছে, সে ইংরেজি গান শুনতেছে, সে ইংরেজি গান গিটারে উঠাচ্ছে, সে পালা গানটা বুঝবে কোথা থেকে? সে মাটির গানটা বুঝবে কোথা থেকে? সে বাটিয়ালি গানটা বুঝবে কি? সেটা আসক্ত হবে পশ্চাতের শিল্পের সাথে। তো এটা কিন্তু আমাদের পরিবারের দোষ, এটা অন্য বাচ্চাদের দোষ না। আমরা পরিবার থেকে শিখাতে হবে, পরিবার থেকে বলতে হবে যে তুমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করো, তাতে কি হয়েছে, তুমি কিন্তু বাংলা সংস্কৃতিকে ধারণ বহন করতে হবে। এখন অনেক সময় বিভিন্ন গান শুনি, গানের সাথে ইংলিশটা মিক্স করতেছে, গানের সাথে বিভিন্ন ভাবে সেটাকে কিভাবে ডাবিং করতেছে, কিন্তু খুব খারাপ লাগে আমার কাছে। কারণ হয়তো বাংলাদেশে কিছু বলে না কেন জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো ভালো লাগে না, আমার কাছে খুবই খারাপ লাগে। এটা কিন্তু আমাদের বাংলা সংস্কৃতির জন্য খুবই খারাপ একটা অবস্থা, কালো অধ্যায়ে চলে আসতে পারে আমি মনে করি। আমাদের সচেতন হতে হবে। আমরা আসবো আপনার কাছে। আমি একটু সোমা দাস আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি গান করেন এবং আপনি ফ্রান্সে অবস্থান করছেন এবং ফ্রান্সের গানও আপনি শুনেন, দেখেন, বাংলা গান আপনি নিজে করছেন, আপনি একজন বাংলাদেশী এবং একাধারে আপনি একজন ফ্রান্সেরও নাগরিক। তা আসলে কোন গানটা আপনার কাছে বেশি আবেগময় মনে হয়? জন্মগতভাবে আপনি হয়তোবা বলবেন বাংলাদেশী, কিন্তু ফ্রান্সের গানের চেয়ে কেন বাংলাদেশী গানকে আপনার বেশি মধুর মনে হয়, এটা একটু বলবেন। সেই সাথে আপনি আরেকটু বলবেন যে আমাদের তরুণ প্রজন্ম যারা সঙ্গীত চর্চা করছে, তারা প্রায় দেখি যে আমাদের পুরাতন দিনের গানগুলোকে বিকৃত করা হচ্ছে, সেই সুরগুলোকে বিকৃত করে গাওয়া হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটি মজার প্রশ্ন। পাশাপাশি আমার ভালো লেগেছে এই প্রশ্নটা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু আমি জন্মগতভাবে বাংলাদেশী, বাংলা আমার প্রাণের ভাষা, এবং পৃথিবীতে কোথাও এমন কোনো নজির নাই, এমন কোনো ইতিহাস নেই আমাদের মতো এত গৌরবের ইতিহাস কোনো জাতির নাই যে ভাষার জন্য প্রাণ দিয়েছে কোনো জাতি। আমাদের সেই ভাষা, আমাদের লক্ষ প্রাণের বিনিময়ে আমরা সেই ভাষা পেয়েছি, বাংলা ভাষা, এবং ভীষণ রকমের ভালোবাসার ভাষা আমাদের এটা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবশ্যই বাংলা, বাংলা এবং বাংলা। বাংলাই পছন্দ করি, বাংলাতে গান করতে পছন্দ করি, বাংলাতে কথা বলতে পছন্দ করি, বাঙালিয়ানা পছন্দ করি। আমি তার আগে একটু সংযুক্ত করতে চাইবো জ্যোৎস্না আপার সাথে, সেটা হচ্ছে যে উনি যেটা বলেছিলেন একটু আগে, যে হ্যাঁ, পারিবারিক ভাবে খুবই প্রয়োজন বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা। আপনি যেটা বলেছিলেন ইন্ডিয়ান সিরিয়াল আর বাংলাদেশের সংস্কৃতিগুলা একদম একসাথে হজবরল করে ফেলছে আমাদের বাচ্চারা, এখনকার তরুণ সমাজরা, এবং তারা কিন্তু তাই শিখছে এবং ধাবিত হচ্ছে ওইদিকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটু করে বলি, সেটা হচ্ছে জ্যোৎস্না আপাও ভালো জানবেন, সেটা হচ্ছে আমি এখানে বহু বছর ধরে গান করছি, 10 বছরের উপরে আমার এখানে বসবাস। তো এখানে বিদেশে গান করছি, ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে আমি গান করেছি। আমি দেখেছি সংখ্যাগরিষ্ঠ মানুষ একদম আমাদের দেশের যে মাটির গানগুলা পছন্দ করে। জ্যোৎস্না আপা সেটা ভালো বলতে পারবেন, কারণ লন্ডনের মানুষ কিন্তু মাটির গান সবচেয়ে বেশি পছন্দ করে, আমরা জানি। আর ইউরোপের সবাই, লন্ডনে তো অবশ্যই, লন্ডনে সংখ্যাগরিষ্ঠই যেহেতু বাঙালি। তো ইউরোপে, এখানে ফ্রান্স থেকে শুরু করে আমি যত দেশে গিয়েছি, তারা কিন্তু বেশিরভাগই মাটির গান পছন্দ করছেন, বাউল গান পছন্দ করছেন, খুব সহজ ভাষার গান পছন্দ করছেন। আমার বাড়ি যেহেতু সিলেটে, আমি সেই জন্য বলছি, সিলেটে বাউল সম্রাট শাহ আব্দুল করিম সাহেব জন্মগ্রহণ করেছেন, দূরবীন সাহেব জন্মগ্রহণ করেছেন, রাধা রমন জন্মগ্রহণ করেছেন, এত গুণী গুণী হাসান রাজা, এত গুণী গুণী মানুষ জন্মগ্রহণ করেছেন। এদের গান কিন্তু এখানে আহ
এখানে কিন্তু খুব বেশি প্রচারিত। এবং এই এদের মাটির গান মানে এখানকার মানুষগুলা খুব পছন্দ করেন, প্রবাসী বাঙালিরা খুব বেশি পছন্দ করেন। স্টেজে উঠলে তাদের একটা অডিয়েন্সের একটা রিকোয়েস্ট থাকে যে একটা মাটির গান হোক, একটা বাউল গান হোক, সেটাই। তো সেই জন্য আমি বলছি আসলে বোধ করি মানে সকলেই কিন্তু বাংলার প্রতি সবচেয়ে বেশি অনুরক্ত, যেহেতু আমরা বাংলাদেশী ভীষণ রকমের। আর যেহেতু আমি জীবন যাপন করি, আমার আমার বাংলাদেশ আমার জন্মভূমি, আর ফ্রান্স হচ্ছে আমার জীবনভূমি। যেহেতু আমি জীবন যাপন করছি এই ফ্রান্সে, ফ্রান্সের ভাষা আমার কাছে অনেক মধুর লাগে, আমার কাছে খুবই মধুর মনে হয় এই ভাষাটা। কিন্তু যেহেতু এই ভাষার প্রতি মানে অতটা উম, আহ, আমার প্রাণের সম্পর্ক নাই, শত্রুতা নাই, আমার মায়ের শত্রুতা নাই, আমার নারীর সম্পর্ক নাই, সেজন্য আসলে প্রথমতই বাংলা, তারপরে হচ্ছে হয়তোবা এই ফ্রান্স। কিন্তু ফ্রেঞ্চ ভাষাটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার ভাষা। এবং সেই ভাষার গানগুলাও চমৎকার। তাদেরও নিজস্ব একটা সুর আছে, কথা আছে, গান আছে, তাদের গানও তো শুনি। কিন্তু পৃথিবীর সব মিউজিকের ভাষা কিন্তু এক, সবাই কিন্তু বুঝে কোনটা ভালোবাসার, কোনটা প্রাণের গান, কোনটা দেশের গান, সকলেই বুঝছেন। এবং আমি শ্রদ্ধা ভরে তাদেরকে, তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারাও কিন্তু চমৎকার তাদের গান, চমৎকার তাদের ভাষা। ফ্রেঞ্চ ভাষাটা খুবই মধুর, আমি আবারও বলছি। খুব খুব আস্তে করে তারা কথা বলেন, তারা শাউট করে কথা বলেন না। মানে তাদের ভাষার মধ্যে একটা সুরেলা ব্যাপার আছে, একটা রিদম আছে। আমার ফ্রেঞ্চ ভাষা খুবই পছন্দের। যদিও প্রথমত খুব কঠিন মনে হতো, এখন আমার খুব ভালো লাগে। সব মিলিয়ে এই তো, আমার জন্মভূমির ভাষা, আমার প্রাণের ভাষা বাংলা, আর আমার জীবনভূমি যেখানে আমি জীবন যাপন করছি সেটাও আমার খুবই ভালোবাসা। দুটোই একসাথেই যাচ্ছে। তো আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে বর্তমান তরুণ প্রজন্ম যেটা করছেন, বিকৃত সুরে হারানো দিনের গানগুলা করছেন বা এরকম। কিন্তু আসলে এরা তো আর কিংবদন্তি হবেন না। কিংবদন্তি গানগুলা হচ্ছে যে গানগুলা যেরকম করে শিল্পী গেয়ে গেছেন সেটা সেরকমই থাকবে। সেটা বিকৃত করলে হয়তো বা বিকৃতই থেকে যাবে, শ্রোতার অশ্রদ্ধা পাবেন তারা, কিন্তু সেটা কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমার মনে হয় সকলের এইসব তরুণ সমাজদের উচিত যে শুদ্ধ সঙ্গীত চর্চা করা বা শুদ্ধতার দিকে যাওয়া, বা এই গানগুলা ভালো করে মনের ভিতরে আগে, আহ, আসলে গানের ভিতর দিয়ে আগে গানটা বুঝতে হবে, গানটা কি, বা গানটাতে কি আছে। গানের ভিতরে তো একটা কাহিনী থাকে, গানের ভিতরে নিজেকে, নিজের জীবনকে মিলাতে হবে, তারপরে সেটাকে পরিবেশন করা। অবশ্যই শুদ্ধভাবে, শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে শুদ্ধভাবে শুদ্ধ গান করা উচিত তরুণ সমাজদের। সেটাই। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার সেলিনা আক্তার জোসনা একটু আপনার কাছে জানতে চাই যে আসলে সুমদর যেটা বলছিলেন যে ইউরোপের যারা বিদেশে থাকে মোস্ট অফ দ্য লোকগুলো বাংলাদেশেরই, আপনারা যারা বাংলাদেশের সংস্কৃতির যে গান, পালা গান, ভাটিয়ালি, জারি সারি, এই গানগুলো আপনারা ওখানে পছন্দ করেন। আরো একটা কথা উনি বলেছেন যে বিদেশে গেলে দেশপ্রেমটা কি সেটা বোঝা যায়। তো আসলে দেশে থাকতে কেন দেশপ্রেমটা বোঝা যায় না, আর বিদেশে গেলেই বা এই যে আপনিও যেটা বলছিলেন যে বাংলাদেশের থেকে বাচ্চাদেরকে ইংলিশে অলওয়েজ কথা বলা, বা বাচ্চাদেরকে কেন জানি একটা ইংলিশ স্টাইলিশ তৈরি করতে হবে। আবার বিদেশে যখন আপনারা অবস্থান করছেন তখন কিন্তু ঠিকই ঘরের মধ্যে আপনার বাচ্চাকে আপনি একেবারে বাংলা শেখানোর একটা জোর প্রচেষ্টা, বাংলা তাকে শিখতেই হবে, বাংলা ভুলা যাবে না। তো এই যে দেশে এবং দেশের বাইরে অবস্থানকালে একই ব্যক্তির একই মায়ের দুইটা রূপ, এটার কারণটা কি? আসলে প্রশ্নটা খুব সুন্দর। একটা কথা আছে না? আমরা দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বুঝি না। আমাদের সে অবস্থা এখন হয়েছে। যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু বাংলাদেশের সে মর্যাদাটা বুঝতে পারতেছে না, এখনো পারছে না। অনেক মানে আমি যে অনেকে ভাবে যে আমরা যারা প্রবাসে আছি ভাবতেছে অনেক ভালো আছি। কিন্তু আমরা যারা প্রবাসে চলে এসেছি তারা কিন্তু বাংলাদেশের প্রতি ভালোবাসা এত কেন বেশি? সেটা হলো যে এখন আমাদের কাছে দাঁতটা নেই। আমি বাংলাদেশে নেই। কিন্তু সেই জন্য বাংলাকে, জন্মভূমিকে, মাকে এত যে মিস করি আমরা। সবসময় বাংলা গান শুনি। এই যে ভাটিয়ালি গান, মাটির গান, বিভিন্ন প্রোগ্রামে এগুলো আমাদের খুব টানে। মনে হয় যেন এখনই চলে যাব বাংলাদেশে, মানে কেমন যেন পাগল করা, মানে খুব ভালো লাগে সেটা। ওইটা হলো যে বাংলাদেশ থেকে অনেক দূরে আছি, সেজন্য বাংলার মর্যাদাটা বুঝতে পারতেছি, জন্মভূমির মর্যাদাটা বুঝতে পারতেছি। এটা একটা এটা একটা খুব প্রধান ইস্যু। আর যারা বাংলাদেশে আছে, কারণ আছে তো, আমি তো আমার বাংলাদেশে আছি, আমি থাকতে হবে, সেই জন্য সে তার কিন্তু মর্যাদাটা বুঝে উঠতে পারতেছে না। সেটা হলো দাঁতের মর্যাদাটা আমরা দিতে খুব দেরিতেই দেই সেটা।
আর বাংলাদেশে এই যে বাংলা সংস্কৃতি আর গানের ব্যাপারে, গান কিন্তু রিদম সবাই বুঝে, সেটা ইংরেজি হোক, ইতালিয়ান হোক, ফ্রান্স হোক। যেমন আমি ইতালিয়ান ভাষা শিখতে হয়েছে, বাংলার পরে আমার কিন্তু ইতালিয়ান ভাষাটাই খুব ভালো লাগে, কারণ বলতে ভালো লাগে, কারণ বাংলার পরে বাংলা তো আমার মায়ের ভাষা, এরপরে আমি এসেছি থাকতে হবে, সেটা আমার শিখতে হয়েছে, এটা আমার অন্যরকম ভালো লাগে। তো সব ভাষার গান কিন্তু এক, মানে বুঝতে হবে সেটা, কিন্তু তারপর আমি মনে করি বাংলা গানের চেয়ে এত রিদম মনে কোথাও নেই। বাংলা গানটা শোনার পরে মনের ভিতরে যেরকম একটা পাগল পাড়া হয়ে যায়, কিন্তু সেটা আমি জানি না, আমি বাঙালি বলে বলতেছি, হয়তো অন্য দেশিদের কাছে অন্য গান ভালো লাগে, সব শিল্পীদেরকে আমি এক্সপেক্ট করে বলি, কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। বাংলাদেশে যারা এখনো আছেন, বাংলাদেশের মতো শান্তির দেশ বিশ্বের কোথাও নেই। আমার ভাগ্য হয়েছে, আমি যেহেতু ইউরোপে এসেছি, যেহেতু ইউরোপিয়ান পাসপোর্ট পেয়েছি, বিশ্বের অনেক দেশে গিয়েছি, আমি অনেক দেশ ঘুরেছি, কিন্তু আমার বাংলাদেশের মতো একটা দেশ আমি পাইনি। আমার মনে হয় আমার দেশের মতো দেশ বিশ্বের কোথাও নেই। যারা বাংলাদেশে আছেন তাদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা নিজেকে নিজ থেকে মন থেকে বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে উন্নতি করার জন্য কাজ করুন। এর চেয়ে বাংলাদেশের মতো শান্তি আর কোথাও নেই আমি মনে করি। তাই বাংলাদেশকে আমরা প্রবাসে এসে এত ভালোবাসি। আচ্ছা, আমি একেবারে আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাই, রাখবো। সেটা হলো যে ইউরোপে আছেন, ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন, সেখানে কোনো ধূলিবালি নাই, কিছুই নেই, উন্মুক্ত বাতাস, বিশুদ্ধ বাতাস নিচ্ছেন, খাবার দাবার 100% বিশুদ্ধ পাচ্ছেন, এবং একেবারে নিজের লাইফ স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য যা প্রয়োজন সবকিছু হাতের নাগালে। তারপরেও কখনো মানে শূন্যতাটা ঠিক কোথায়, যে আপনি একজন বাংলাদেশী হিসেবে মানে শূন্যতাটা ঠিক কোথায় কাজ করে? এত কিছু পাওয়ার পরেও আপনার একটা শূন্যতা মনে হয় কিনা, বা কখনো মনে হয় কিনা যে না, আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আপনার এই মনে এটা আসে কিনা আপনি পরবাসী? অবশ্যই নাগরিক হয়ে এখানে যে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে যে লাইফ স্টাইল, সেটা তো বাংলাদেশের সাথে তুলনাই করা যায় না, কিন্তু আমি নিজেকে সবসময় প্রবাসী ভাবি, পরভাষী ভাবি, আদিবাসী ভাবি, কারণ আমরা তো যত কিছুই হোক, একটা কিন্তু আমাদের দুঃখ আছে, আমরা কিন্তু এখানে না, আমরা পরবাসী, প্রবাসী, এই কথাটা কিন্তু সবাই বলে। এরপর আমি বাংলার মাটিকে খুব মিস করি, বাংলার ধুলাবালি, যখন রাস্তায় হাঁটার পরে তখন যে একটা ধুল উঠে যে গায়ে গায়ে স্পর্শ করে, সেটাকে আমি খুব মিস করি। অনেকে বলতে পারে যে না ধুলাবালি অনেক কিছু, কিন্তু আমার বাংলার মাটি থেকে যে সৌদাটা, বাংলার মাটির যে একটা সৌদা গন্ধ, সেটাকে আমি খুব মিস করি। মানে মনে হয় যেন এখনো মাটির মধ্যে পা রাখবো, সেই একটা মানে কেমন যেন একটা ভালো লাগা, সেটা আমি খুব মিস করি। বাংলার সবুজ পথ ঘাটে হাঁটা, কিন্তু আমি গ্রাম এবং শহরে বড় হওয়া মেয়ে, আমি গ্রামের মানে গ্রামের স্বাদটাও নিয়েছি, শহরের স্বাদটাও নিয়েছি, কিন্তু কাদা মাটিতে হাঁটা, নদীতে সাঁতার কাটা, পুকুরে সাঁতার কাটা, এগুলো আমি খুব মিস করি। বাংলার পরিবেশ, প্রাকৃতিক বিশ্বের কোথাও নেই আমি বলবো। হয়তোবা যারা আসেনি তারা আমার কথা শুনে বলবে যে আপনি এখন লন্ডনে আছেন, আপনি বড় বড় কথা বলতেছেন, কিন্তু আসার ঠিক গনে গনে, আসার কিন্তু গনে গনে 1 বছর লাগবে না, 6 মাস পরে সে কিন্তু বাংলাদেশকে ভালোবাসতে শুরু করবে। বাংলাদেশের সেই যে সকালে মানে আমি ঘুমাচ্ছি, ওই যে মুরগিওয়ালা ডাক দিচ্ছে, সেটাও কিন্তু আমার ভালো লাগে। আর রিক্সার যে টুংটাং আওয়াজ, সেটা তো মাঝে মাঝে আমি চোখ বন্ধ করে ফিল করি যে রিক্সার আওয়াজটা আমার খুব ভালো লাগে। তো বাংলাদেশের এই জিনিসগুলা বিশ্বের কোথাও পাওয়া যাবে না, যতই গোছানো হোক বাংলাদেশ। বাংলাদেশে আমার কাছে ধুলামালি বলেন, এই যে জ্যামজট বসে থাকি, সেটাও কিন্তু আমি অনেক আনন্দ ফিল করি, যে হ্যাঁ বিরক্ত লাগে কিন্তু একটা অন্যরকম ভালো লাগে। তো বাংলাদেশের সাথে আসলে বিশ্বের কোথাও তুলনা হবে না। আমার আমার প্রিয় দেশ কিন্তু অন্যরকম ভালো লাগা, যে একবার আসবে সে কিন্তু সবসময় বলবে বাংলাদেশের সাথে বিশ্বের কোনো দেশই তুলনা হয় না। আমি মনে জি, করি আমি এখানে পরবাসী আছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার সমাদাস আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা বাংলাদেশীদের মধ্যে একটা বাই ন্যাচারালি একটা সংস্কৃতি আমাদের মধ্যে কাজ করে, সেটা হলো যে আমরা যখনই কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা পার্বণ, এই অনুষ্ঠানগুলো আসে, সামাজিক অনুষ্ঠান, পহেলা বৈশাখ, আমরা একটা মানে গ্যাদারিং করতে পছন্দ করি, সেই সাথে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, হই হুল্লোড় করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিই। তো যখন আপনি বিদেশে বসে দেখেন যে পহেলা বৈশাখে বাংলাদেশে সেই আপনার কি বলে এটাকে, যে যাওয়া, এটাকে আমরা পহেলা বৈশাখের উৎসব পালন করা, মেলা পালন করা, বিদেশে থেকে তখন আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে।
উম, এই প্রশ্নটি করবার জন্য। তবে এই প্রশ্নটা আমি খুব অনেস্টলি উত্তর দিব। সেটা হচ্ছে, হ্যাঁ, প্রথম দিকে খুবই অসুবিধা হয়েছিল। প্রথম যখন আসি তখন মনে হয়েছে, একটু আগে যেটা আপা বললেন যে দেশের সুধা, কাদামাটি, গন্ধ। আমার হচ্ছে, আমি তো মফস্বলের মেয়ে, আমি মফস্বলে আমার শৈশব কেটেছে, আমি বড় হয়েছি মফস্বলে। তো আমার ওই যে বাড়ির ধারের তাল গাছ, বাড়ির ধারের কদম গাছ, এরপরে ধরেন পুকুর, পুকুর পাড়, ওইগুলাই আমাকে বেশি টানতো। আমি কান্না করতাম আমার বাড়ির রাস্তাটির জন্য, দেখার জন্য। তো এখনো কিন্তু সেটা। এবং একটু আগে যেটা আপা বলছিলেন, যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন প্রবাসী, আমি মনে মনে বলছিলাম আসলে প্রবাসী তো, সেটা যতই হোক না কেন, কারণ হচ্ছে আমি এখানে কিন্তু খুব উন্নত জীবন যাপন করছি। এখানে দেখা যাচ্ছে আমি খুব নিরাপদ জীবন যাপন করছি, আমার আগামী ভবিষ্যৎও নিরাপদ। বেঁচে থাকলে আমি মনে করি আমরা একটা নিরাপদ জীবন যাপন পাবো এবং পেয়ে যাচ্ছি। সুন্দর একটা জীবন আমরা যাপন করছি, যদিও নিজের হাতে সব কাজ করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক সুখে আছেন সেক্ষেত্রে, কিন্তু আম, আসলে আমরা নিরাপদ এবং আমরা ভালোভাবেই চলছি সবকিছু মিলিয়ে। কিন্তু তারপরে আমরা প্রবাসী, কিন্তু ওই দেশের, ওই যে বললাম আপনাকে, ওই পুকুর পাড়টির কথা মনে পড়ছে, বাড়ির ধারে রাস্তাটির কথা মনে পড়ছে, ওই কদম গাছটির কথা মনে পড়ছে, সবকিছু মিলেই আমার সবচেয়ে খারাপ লাগছে এই যে এবারে 21শে বই মেলাতে আমি যেতে পারছি না। আমার একটি বই বের হচ্ছে এবারে 21শে বই মেলাতে, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওখানে থাকবো, বইটি বের হবে বা ওখানে মোড়ক উন্মোচন হবে, কিন্তু আমি আমি যেতে পারছি না। এই যে ইচ্ছে করলেই কোনো কিছু করতে পারছি না। এই বৈশ্বিক করোনাকালীন সময়ে আসলে কোথাও যাওয়া হচ্ছে না, এই নির্দেশিত নিয়মে বাড়িতে থাকতে হচ্ছে আমাদেরকে। আর আপনি যেটা বলছিলেন সেটা কি, ওই হ্যাঁ, পূজা পার্বণ উৎসব, সেটা আমি আরেকটু আপনার সাথে সংযুক্ত করে বলতে চাই। আমার সাথে জোসনা আপা আছেন, তিনিও বলবেন সেটা। খুব ভীষণ ভাবে প্রথম দিকে অসুবিধা আমরা ফিল করেছিলাম, যে আমরা কেমন করে থাকবো, কেমন করে দেশ ছেড়ে থাকবো। কিন্তু বিশ্বাস করেন, অনেস্টলি বলছি, সেটা এখন আর ফিল করি না। কারণ হচ্ছে এখন আমার কাছে না, আমাদের সবার কাছে, মানে আমরা যারা প্রবাসী, আমাদের কাছে ঈদ হচ্ছে উৎসব, আমাদের কাছে পূজা হচ্ছে উৎসব, আমাদের কাছে পহেলা বৈশাখ হচ্ছে উৎসব। এই যে বৈশ্বিক করোনাকালীন সময়ে আমরা যেটা করতে পারিনি, সেটা আমরা অনলাইনে করার চেষ্টা করেছি, এবং আমরা সকলেই মিলেই কিন্তু সেগুলো পালন করি ভীষণভাবে। একটা, মানে আমি আমি আপনাকে এটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি, আমরা আমাদের 64 জেলায় বাড়ি থাকলে আমরা মনে করি আমাদের একখানে বাড়ি। মানে আমরা যেখানে যাদেরকে পাই, মানে আমরা খুব নিজের মতো করে আছি, একে অপরের সাথে খুব ভীষণ ভাবে সম্পৃক্ত। আমার পুজোতে দেখা যাচ্ছে যে আহ সকলেই আসছেন, বন্ধু বান্ধবরা, তাদের মনে হচ্ছে এটা তাদের পুজো। আমি ঈদে যদি, মানে ঈদে আমার বন্ধু বান্ধবদের সাথে ঈদ না করি, তাহলে মনে হচ্ছে যে আমি একটা উৎসব মিস করে ফেলছি। এই যে করোনাকালীন সময় আমরা কিন্তু সকলকে মিস করেছি, কিন্তু আমাদের যে হৃদয়, আমরা যে একে অন্যের হৃদয়ের কাছাকাছি আছি, সেটা আমরা বুঝতে পেরেছি। এই করোনাকালীন সময়ে আরো ভীষণ ভাবে বুঝেছি, ফিল করেছি। এই অনলাইনের ভিতর দিয়ে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পেরেছি, যার সাথে ধরেন 20 বছর আগেও যোগাযোগ হয় নাই, তার সাথে যোগাযোগ হয়েছে, এরকম হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথম দিকে অবশ্যই সেটা মিস করেছি ভীষণ ভাবে। আপনারা বাংলাদেশে করতে পারছেন পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, সবকিছু আপনারা বাংলাদেশে সুন্দর করে করছেন, আমাদের মনে হয়েছে আমরা মিস করছি। কিন্তু ধীরে ধীরে যখন বাঙালির সংখ্যা বাড়তে থাকলো, আমরা যখন সংখ্যায় বাড়তে থাকলাম, আমরা যখন ইউনাইটেড হলাম, আমরা যখন সকলে মিলে একটা কমিউনিটি হলাম, আমরা যখন এক টুকরো বাংলাদেশ তৈরি করলাম প্রবাসে, আমরা যেখানে আছি, তখন থেকে আমাদের কোনো নিরানন্দ নাই, আমরা আনন্দে আছি। কিন্তু অবশ্যই আমরা বাংলাদেশকে মিস করি। ওই যে বাংলাদেশের প্রেক্ষাপটটা মিস করি, বাংলাদেশের অ্যাটমসফিয়ারটা মিস করি। এই শরৎকালের যে অ্যাটমসফিয়ার, হেমন্তের যে অ্যাটমসফিয়ার, সেটা মিস করি। এইগুলা হচ্ছে বিষয় আসলে। জি। এগুলা সারা জীবন মিস আপনার করবো, যেকোনো ভাবে। সমাদাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলার ইচ্ছা আরো থাকা সত্ত্বেও আজকে আর বলতে পারছি না, কারণ আমার সময় বলছে যে আমাকে বিদায় নিতে হবে। আজকে সেলিনা আক্তার জোসনা, আপনাকে ধন্যবাদ আপনাদের আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য, এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি সমাদাস আপনাকেও আমাদের আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে আপনাকে একেবারেই ধন্যবাদ। প্রবাসের কথার আজকের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। সময় হলো বিদায় নেওয়ার। প্রিয় দর্শক, প্রবাসের কথা দেখতে চোখ রাখুন প্রতি শুক্র এবং শনিবার বাংলাদেশ সময়ে বিকেল 3টা 30 মিনিটে শুধুমাত্র চ্যানেল এস এর পর্দায়। আবার দেখা হবে আগামীকাল এই সময় অন্য কোনো দেশের অন্য কোনো প্রবাসীদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।